সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের সমেশপুর এলাকার আরও ৩ নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম। আর আপনারা যারা ১ ও ২ নম্বর পর্ব শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি ৩ নম্বর পর্বটি শুনছেন, সরাসরি ৩ নম্বর পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ হলো ১ ও ২ নম্বর পর্ব শুনে তারপরে ৩ নম্বর পর্বটি শুনবেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। আর আপনারা ভালোবাসেন, আর আমি আপনাদেরকে ভালোবাসি বলেই আমি আপনাদের প্রতিদিনই একটি করে ঘটনা শোনাইতে পারি আপনাদের। আপনারা ভালোবাসেন, আমি বাসি, আপনাদেরকে ভালোবাসি। আপনাদের দোয়ায় প্রতিদিন আপনারা দোয়া করেন আমার জন্য। এই কারণেই আপনাদের জন্য আমি প্রতিদিন একটি করে ঘটনা নিয়ে আসি। আর সেই আমাদের আগের দিনের সমেশপুর এলাকার রিফাত ভাইয়ের ৩য় নম্বর পর্বটি নিয়ে চলে আসলাম। আর আপনারা যারা, আবারও বলছি, ১ ও ২ নম্বর পর্ব শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি ৩ নম্বর পর্বটি শুনছেন, সরাসরি ৩ নম্বর পর্বটি শুনলে বুঝতে পারবেন না। আমি চলে যাব এখন সরাসরি ঘটনায় চলে যাব। আর ঘটনায় যাওয়ার আগে আমি আরেকটু কথা বলতে চাই। কথাটি হচ্ছে ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি আমি ঘটনায়। ওই ৬ নম্বর তালায় সেই লাস্ট কাটা ঘরটি ছিল। ৬ নম্বর তালায় মাঝে মাঝে অনেক ভয়ঙ্কর আওয়াজ আসতো, এবং কি আমি ওই দিনও শুনেছি, যেদিন আমি ওই দেখি যে কে যেন ওই রুমের মধ্যে ঘোরাফেরা করছে, আমি ওই দিন দেখি ওই ৬ নম্বর তালায়। আর একটা ভয়ঙ্কর ভুতুরে একটা আওয়াজ আসে। আমি দেখি কিভাবে তার ছায়াটা, আমি দেখি যে ওই ঘরের মধ্যে ছায়াটা ঘুরছে। তাই মনে করি হয়তো ওই রুমের মধ্যে কেউ না কেউ তো আছেই। তাই আমি বুঝলাম যে আসলে ওই ঘরের মধ্যে আসলে কেউ একজন আছে। এই কারণে আমি বুঝলাম। এরপরেই ওই ৬ নম্বর তালায় মনে করলাম যে যাবো নাকি একদিন। তারপরে আবার নিজেকে শুধরিয়ে নিলাম যে না, ওইখানে যদি যাই, যাওয়ার পরে যদি আমার কিছু হয়, তখন আমাকে কে বাঁচাবে? একা একা কোনো দিনও ওখানে যাওয়া যাবে না। এই কারণে আমি নিজেকে শুধরিয়ে নিয়ে থাকলাম। আর ওই নিচতলায় যেখানে মূলত মানুষের ওয়াশ করানো হয়, বিষ খাওয়া রোগী যেখানে ওয়াশ করানো হয়, সেই রুমটায় মাঝে মাঝে একটা কেমন যেন কালারিং, হয়তো হলুদ না কি কালার, কালো কালারের মতন না কেমন কালার বোঝা যায় না, হয়তো হলুদ কালারের একটি লাইট জ্বলছিল। হলুদ কালারের একটি লাইট জ্বলে মাঝে মাঝে, সবসময় জ্বলে না। আর জ্বললেও ২ থেকে ৩ মিনিটের বেশি ওই রুমটায় বেশিক্ষণ জ্বলতো না। আগের রুমটায় যেমন বললাম ২০ মিনিট, এই রুমটায় ২০ মিনিট কেন, ২ থেকে ৩ মিনিট পরেই বন্ধ হয়ে যায়। কোনো দিন ৫ মিনিটও জ্বলেনি রুমটাতে লাইট। রুমটা ছিল, মনে হচ্ছিল ওইখান দিয়ে ওই রুমটার মধ্যে অনেক মানুষের ওয়াশ করানো হতো। রুমটা অনেক ভয়ঙ্কর একটি রুম ছিল। ওইটাও অনেক ভয়ঙ্কর বলে পরিচিত করা আছে এখানে ঘটনার লেখার মধ্যে, তাই আমি ভয়ঙ্করভাবেই পরিচিত করে দিলাম। আর যেই রুমের মধ্যে লাশগুলো কাটতো, সেই রুমটায় জ্বলতো মাঝে মাঝে সাদা কালারের একটি লাইট জ্বলতো। আর যেই রুমের মধ্যে ২০-২৫ দিনের ১৫ থেকে ২০ দিনের পরেই একটি রুমে লাশগুলো নিয়ে ফ্রিজ করা হতো, ওই রুমে আবার লাল কালারের লাইট জ্বলতো। ৩ রুমে ৩টি কালারের লাইট জ্বলতো। আর কে যেন রুমের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতো। বুঝতে পারতাম না যে রুমের মধ্যে কে ঘোরাফেরা করছে, এবং কি ৩টা রুমে একসাথেই কেউ ঘোরাফেরা করে না। ৩ রুমে ৩ দিন কিংবা মানে এক দিন এক রুমে ঘোরাফেরা করে। এরপরে আমি একদিন মনে করলাম যে আচ্ছা, এটার রহস্যটা কি কারো কাছের থেকে কি জানা যাবে?
যে যদি দেখি যে আমার বাপদাদার আমলের মানে অনেক আগের মানুষগুলো যদি এগুলো জানতে পারে কিছুটা, এই বাড়ি এই মানে অনেক আগের থেকেই তো এটা, আমি নাই কয়দিন ধরে এলাকায়, আমি বাইরে থাকতাম, আমি থাকতাম ঢাকায়। ঢাকা না কোথায় সেটা, সরি এখানে হ্যাঁ ঢাকাটা উল্লেখ করে দেওয়া আছে, ঢাকাটা উল্লেখ করে দেওয়া আছে, তাই বলছি ঢাকায়। কিন্তু সমেশপুর এলাকাটা যে কোথায়, আমি সেই সমেশপুর এলাকার তাই বুঝতে পারলাম না যে এই সমেশপুর এলাকার নামে কোনো কিছু পরিচিত আছে নাকি। আমি সঠিক পরিচিত চিনি না, সমেশপুর এলাকাটি আমি সঠিক চিনি না। এখানে সমেশপুর এলাকার নামে পরিচিত করে দেওয়া ওই এলাকাটির নাম, তাই আমি সমেশপুর এলাকার বলে পরিচিত করেছি। তিনি থাকতো এখানে ঢাকা, ঢাকা থেকে উনি কিছুদিনকার জন্যই গিয়েছিল নিজের এলাকায়। নিজের এলাকায় বেশি দিন থাকতো না, কিন্তু নিজের এলাকায় যে 2-4 দিন থাকতো, ওই 2-4 দিনের মধ্যেই সে এই ঘটনাটা দেখেছিল, সে তার নিজের চোখেই দেখেছে। মূলত এরপরে সে মনে করলো যে এটা আমার আগে যারা মানে প্রতিষ্ঠিত সময় যারা ছিল তাদের কাছ থেকে, প্রথম থেকে যারা ছিল তাদের কাছ থেকে কিছু উদাহরণ নেওয়া দরকার, মানে কিছুটা জানলে আমার একটু ভালো হয়। তা এরপরে আমি চলে গেলাম এলাকার, তার পরের দিন সকালে চলে গেলাম এলাকার একজন বড়, যারা আমার বাপ দাদার সাথে চলেছে, দাদার সাথে, দাদার আমলের মানে দাদাদের বয়সী যারা, তাদের কাছ থেকে চলে গেলাম একটু ইনফরমেশন নিতে, মানে কিছু প্রশ্ন করলাম যাতে এটা থেকে তাদের কিছু ধারণা নিতে। তখন তাদের বাড়ি গেলাম, বাড়ি গিয়ে বললাম, সালাম দিলাম, প্রথমে লম্বাভাবে একটা সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বলল, কেমন আছো? বললাম, হ্যাঁ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন? বলে, হ্যাঁ আমিও ভালো আছি। তুমি এত মানে তুমি এখন এত সকাল সকাল গিয়েছিলাম? বলে যে হ্যাঁ একটু কাজে আসলাম আপনার কাছে কিছু শুনতে। বলে, কি শুনবে আমার কাছে আবার? আমি আবার কি বলতে পারি তোমাকে? বলে যে, বললাম যে হ্যাঁ ওই যে তাহলে আসেন একটু বসি, দুইজন এক জায়গা ফাঁকা নিরিবিলি জায়গায় বসে কিছু গল্প করি। তখন বলে, হ্যাঁ তাহলে আসো, তুমি যতক্ষণ নিরিবিলি জায়গায় বসতে চাচ্ছ। তখন তাদের বাড়ির পিছন সাইডে একটা বড় একটা মানে মানুষ বসার জন্য একটা পাকা করা একটা স্থান আছে, সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে বলল যে এখানে বসো, এখানে বসেই তাহলে গল্পগুলো করি। তখন বলে যে কি হয়েছে এখন বলো। বললাম যে ওই যে একটা হসপিটাল আছে না এলাকার মধ্যে হয়েছিল, সেটা তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে একটা কারণে। বলে, হ্যাঁ। বললাম যে আচ্ছা ওই হসপিটালের মধ্যে যে না ঘোরাফেরা করে